আমার উচ্চ বিদ্যালয় জীবনের দ্বিতীয় বার্ষিকের শেষ দিনে আমি বেসবলের ব্যাট দ্বারা আঘাতপ্রাপ্ত হই। আমার সহপাঠী জোরে সোরে ব্যাট হাঁকায় এবং ব্যাট তার হাত থেকে ছুটে যায়। আর কিছু বুঝে ওঠার আগেই ব্যাটটা উড়ে এসে আমার দুই চোখের মাঝখানে আঘাত করে। আঘাতের মুহূর্তের কোনো স্মৃতি আমার মস্তিষ্কে সংরক্ষিত নেই। ব্যাটের আঘাত এত জোরে লাগে যে আমার নাক বিকৃত হয়ে ইউ আকৃতির মতো হয়ে যায়। সংঘর্ষের প্রভাবে আমার মস্তিষ্কের নরম টিস্যু খুলির ভেতর গিয়ে আঘাত করে। তৎক্ষণাৎ আমার মাথা ফুলতে শুরু করে। মুহূর্তের মধ্যেই আমি উপহার পাই একটা ভাঙা নাক, খুলিতে একাধিক ফাটল আর বিক্ষিপ্ত চোখের মণি। চোখ খুলতেই দেখি আশেপাশের সবাই আমার দিকে তাকিয়ে আছে এবং আমাকে সাহায্য করতে আসছে। নিচের দিকে তাকাতেই আমি আমার পোশাকে লাল রঙের ছোপ দেখতে পাই। একজন সহপাঠী আমাকে তার শার্ট দেয়। আমি সেটা দিয়ে আমার রক্ত ঝরতে থাকা নাক চেপে ধরি। একই সাথে বিস্মিত ও হতভম্ব হয়ে যাই। আমি ঠিক কতটা গুরুতর আহত সেটা আমি টের পাচ্ছিলাম না। আমার শিক্ষক কাঁধে হাত দিয়ে আমাকে ধরে এবং নার্সের অফিসের দিকে নিয়ে যায়। অনেক লম্বা পথ মনে হচ্ছিল। মাঠ পার হয়ে পাহাড়ের পাশ দিয়ে স্কুলে ফিরে যাচ্ছি। বিভিন্ন মানুষ হাত দিয়ে আমার শরীরে ছোঁয়া দেয় এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সময় নিয়ে ধীরে ধীরে হাঁটতে থাকি। কেউ বুঝে উঠতে পারছিল না যে প্রতিটা মিনিট কতটা গুরুত্বপূর্ণ। নার্সের কাছে যাওয়ার পর তিনি আমাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকেন। এটা কোন সাল? উত্তর দিলাম 1998। আসলে সালটা ছিল 2002। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি? আমি বললাম বিল ক্লিন্টন। সঠিক উত্তর ছিল জর্জ ডব্লিউ বুশ। তোমার মায়ের নাম কি? আমি আমতা আমতা করছি। 10 সেকেন্ড পার হয়ে গেল। উদ্দেশ্যহীনভাবে বললাম প্যাটি। আমার নিজের মায়ের নাম বলতে 10 সেকেন্ডের বেশি লাগলো। এটাতে আমি অবাক পর্যন্ত হলাম না। আমার যতদূর মনে পড়ে শেষ প্রশ্ন এটাই ছিল। ফোলার বৃদ্ধি আমার শরীর আর নিতে পারছিল না। অ্যাম্বুলেন্স আসার আগে আমি অজ্ঞান হয়ে পড়ি। কয়েক মিনিট পরে আমাকে স্কুল থেকে স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পৌঁছানোর কিছুক্ষণ পরে আমার শরীর নেতিয়ে যাওয়া শুরু করে। নিঃশ্বাস নেওয়া ও গেলার মতো সাধারণ কাজ করতেও আমি হিমশিম খাচ্ছিলাম। তখনই আমার দিনের প্রথম খিঁচুনি শুরু হয়। তারপর আমার শ্বাস প্রশ্বাস পুরোপুরি বন্ধ হয়ে যায়। ডাক্তাররা আমাকে অক্সিজেন দেওয়ার জন্য ছুটাছুটি করতে থাকে। তারপর তারা সিদ্ধান্ত নেয় স্থানীয় হাসপাতাল এই পরিস্থিতি সামাল দিতে পারবে না। তাই তারা হেলিকপ্টার ডাকে এবং আমাকে চিনাত্তি শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে বলে। আমাকে ইমার্জেন্সি রুম থেকে বের করে নিয়ে এসে রাস্তা দিয়ে হেলিপ্যাডের কাছে নিয়ে যাওয়া হয়। অসমতল ফুটপাতে স্ট্রেচার ঘর শব্দ করতে থাকে। একজন নার্স স্ট্রেচার ধাক্কা দিচ্ছিল, আরেকজন অক্সিজেন পাম্প করছিল। কিছুক্ষণ আগে আসা আমার মা হেলিকপ্টারে উঠে আমার পাশে বসেন। আমি তখনও অজ্ঞান, নিজের থেকে শ্বাস নিতে পারছিলাম না। মা আমার হাত ধরে বসেছিল। যখন আমার মা হেলিকপ্টারে করে হাসপাতালে যাচ্ছিল, আমার বাবা বাসায় যায় এবং ভাই বোনকে খবরটা জানিয়ে দেয়। খবর জানাতে জানাতে আমার বাবা কান্নায় ভেঙে পড়ে এবং বলে যে রাতে বাবা হয়তো আমার বোনের 8ম গ্রেড গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানে উপস্থিত নাও থাকতে পারে। আমার ভাই বোনকে আত্মীয়দের বাসায় রেখে আসার পর বাবা হাসপাতালে আসে। হাসপাতালের ছাদে হেলিকপ্টার নামার সাথে সাথে প্রায় 20 জনের মতো ডাক্তার আমাদের দিকে দৌড়ে আসে এবং আমাকে ট্রমা ইউনিটে নিয়ে যায়। এই সময়ের মধ্যে আমার মস্তিষ্কের ফোলা এতটাই বেড়ে যায় যে আমি বারবার খিঁচুনির শিকার হই। ভাঙা হাড়গুলো অপারেশন করতে হবে, কিন্তু সার্জারি করার মতো বিন্দু মাত্র পরিস্থিতিতে আমি নেই। আরেকটা খিঁচুনির পর কোনো উপায় না দেখে আমাকে ইনজেকশনের মাধ্যমে কোমাতে পাঠানো হয় এবং একটি ভেন্টিলেটরে রাখা হয়। আমার মা বাবার এই হাসপাতালে কিন্তু প্রথম না। 10 বছর আগে তারা আমার বোনকে লিউকোমিয়ার চিকিৎসা করাতে এই হাসপাতালে এসেছিল। তখন আমার বোনের বয়স ছিল মাত্র 3 বছর আর আমার বয়স ছিল 5 বছর। আমার ভাইয়ের বয়স ছিল 6 মাস। প্রায় 2.5 বছরের কেমোথেরাপি, স্পাইনাল ট্যাবস ও বোন ম্যারো বায়োপসিস চিকিৎসার পর আমার বোন সম্পূর্ণ সুস্থ ও ক্যান্সার মুক্ত হয়। 10 বছরের স্বাভাবিক জীবন কাটানোর পর আমার বাবা মা সেই একই হাসপাতালে তাদের অন্য এক সন্তানের কারণে। আমাকে যখন কোমাতে পাঠানো হয় তখন আমার বাবা মায়ের কাছে যাজক ও সমাজসেবককে পাঠানো হয়। এটাই সেই যাজক যিনি 10 বছর আগের সেই সন্ধ্যায় আমার বোনের ক্যান্সার ধরা পড়ার পর আমার বাবা মায়ের সাথে দেখা করেছিলেন।
দিন পেরিয়ে রাত হয়। একগুচ্ছ মেশিন আমাকে বাঁচিয়ে রেখেছে। বাবা মা হাসপাতালের মেঝেতে ঘুমিয়ে পড়ে। এক মুহূর্তে তারা অবসাদে ভেঙে পড়ছিল, আবার পরের মুহূর্তে চিন্তাগ্রস্ত হয়ে জেগে উঠছিল। পরে মা আমাকে একবার বলেছিল সেই রাতই তার জীবনের সবচেয়ে খারাপ রাত ছিল। আমার সেরে ওঠা। উপরওয়ালার রহমতে পরের দিন সকালে আমার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার উন্নতি হয়। ডাক্তাররা আমাকে কোমা থেকে ফিরিয়ে আনে। জ্ঞান ফিরে আসলে বুঝতে পারি আমি ঘ্রাণের সক্ষমতা হারিয়ে ফেলেছি। পরীক্ষা হিসেবে একজন নার্স আমার সামনে অ্যাপেলের জুস এনে নাক ঝেড়ে ঘ্রাণ নিতে বলে। এতে আমার ঘ্রাণ ইন্দ্রিয় ফিরে আসে, কিন্তু নাক ঝাড়ার ফলে ফাটলের মধ্যে দিয়ে বাতাস চোখের সকেটে ধাক্কা দেয় এবং আমার বাম চোখের মণি বাইরের দিকে বের হয়ে আসে। চোখের মণি ফুলে বড় হয়ে যায় আর কোনো রকমে চোখের পাতা দিয়ে আটকে থাকে। চোখের ডাক্তার বলল বাতাস বাইরে বের হয়ে গেলে মণি আবার ঠিক জায়গায় ফিরে যাবে, কিন্তু ঠিক কত সময় লাগবে তা নিশ্চিতভাবে বলা যায় না। সার্জারির আগে আমাকে 1 সপ্তাহ সময় দেওয়া হয়, যাতে আমি সেরে ওঠার জন্য খানিকটা সময় পাই। আমি ভাঙা নাক, ডজন খানেক হাড়ের ফাটল এবং প্রায় বের হয়ে আসা বাম চোখ নিয়ে বাসায় ফিরে আসি। পরের কয়েক মাস অনেক কঠিন ছিল। মনে হচ্ছিল জীবন থমকে গেছে। সোজাভাবে কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। 1 মাসেরও বেশি সময় পার হওয়ার পর আমার চোখের মণি সঠিক অবস্থানে ফিরে আসে। খিঁচুনি ও দৃষ্টি সমস্যার 8 মাস পরে আমি গাড়ি চালাতে সক্ষম হয়ে উঠি। ফিজিক্যাল থেরাপিতে আমাকে সাধারণ কাজ দেওয়া হতো, যেমন সোজা দাগের উপর দিয়ে হাঁটা। আমি অনেক চেষ্টা করেছি যাতে আমার ক্ষত আমাকে গ্রাস করে না ফেলে, কিন্তু অনেকবার আমি ডিপ্রেশনে গিয়েছি, দুশ্চিন্তা করেছি। 1 বছর পরে সেই বেসবল মাঠে ফিরে যাওয়ার পর আমি গত 1 বছরের কষ্টের কথা মনে করেছি। বেসবল সবসময় আমার জীবনের একটা বড় অংশ ছিল। আমার বাবা সেন্ট লুইস কার্ডিনালসের হয়ে মাইনর বেসবল লিগ খেলত। আমারও স্বপ্ন ছিল পেশাগতভাবে খেলার। মাসের পর মাস পুনর্বাসনের প্রক্রিয়ার পর সবচেয়ে বেশি করে চাইতাম যে কবে মাঠে ফিরে যাব, কিন্তু বেসবলে ফিরে আসা সহজ ছিল না। খেলার মৌসুমে আমি একমাত্র প্লেয়ার ছিলাম যাকে ভার্সিটি বেসবল টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আমাকে জুনিয়র টিমে পাঠিয়ে দেওয়া হলো। আমি 4 বছর বয়স থেকে বেসবল খেলি। যে প্লেয়ার এত বছর ধরে বেসবল খেলে তাকে টিম থেকে বাদ দেওয়া প্লেয়ারের জন্য অপমানজনক ছিল। আমি অপমানিত অনুভব করি। সেই দিনের কথা আমার ভালোভাবেই মনে আছে। আমি গাড়িতে বসে কাঁদতে থাকি এবং রেডিওতে ভালো কোনো গান খুঁজতে থাকি যা আমার মন ভালো করে দেবে। আত্মগ্লানির 1 বছর পর আমি ভার্সিটির সিনিয়র টিমে জায়গা করে নিতে সক্ষম হই, কিন্তু মাঠে পারফরমেন্স খুবই বাজে ছিল। মোটে 11টা ইনিংস খেলেছি, যা কোনো রকমে একটা ম্যাচের চেয়ে বেশি। ব্যর্থ হাই স্কুল ক্যারিয়ারের পরেও আমি বিশ্বাস করতাম যে আমি অনেক ভালো প্লেয়ার হতে পারবো, এবং আমি জানতাম যে নিজের উন্নতি নিজেকেই করতে হবে। আমার ঘুরে দাঁড়ানোর পয়েন্ট আসে আহত হওয়ার 2 বছর পর, যখন আমি ডেনিসন ইউনিভার্সিটিতে কলেজ যাওয়া শুরু করি। এ ছিল এক নতুন যাত্রা। সেখানে আমি আবিষ্কার করি ছোট ছোট অভ্যাসের অবিশ্বাস্য ক্ষমতা। অভ্যাস সম্পর্কে কিভাবে জানলাম? ডেনিসনে ভর্তি হওয়া আমার জীবনে অন্যতম সেরা সিদ্ধান্ত। একজন ফ্রেশার হওয়া সত্ত্বেও বেসবল টিমে জায়গা পাই। আমি অবাক হয়ে যাই। হাই স্কুলে ঝামেলার পর কলেজে আমি একজন ক্রীড়াবিদ হয়ে উঠতে সক্ষম হই। বেসবল টিমে খেলা শুরু করতে আমার কোনো তাড়াহুড়ো ছিল না, তাই আমি নিজের জীবন গোছানোর দিকে ফোকাস করি। যখন সহপাঠীরা রাত জেগে ভিডিও গেম খেলতো, আমি তখন তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস গড়ে তুলেছিলাম। কলেজের অগোছালো পরিবেশের মাঝেও আমি আমার রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতাম। এসব পরিবর্তনসমূহ অনেক ক্ষুদ্র, কিন্তু এসব আমাকে জীবনের উপর নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে। আমার আত্মবিশ্বাস বেড়ে উঠতে শুরু করে, যা ক্লাসে পড়াশোনায় প্রতিফলিত হতে শুরু করে। ফার্স্ট ইয়ারে আমি A গ্রেড রেজাল্ট আনতে সক্ষম হই। অভ্যাস এক ধরনের রুটিন বা আচরণ, যা নিয়মিত চর্চা করতে হয় এবং মাঝে মধ্যে তা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। প্রতিটা সেমিস্টার পার হওয়ার সাথে সাথে আমি এমন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু ধারাবাহিক অভ্যাস গড়ে তুলি যা আমাকে অবিশ্বাস্য ফলাফল এনে দেয়। উদাহরণ হিসেবে আমি নিয়মিত ভারী ওজন তোলার ব্যায়াম করতে শুরু করি। 1 বছর পর এই অভ্যাস আমার দেহ শুকনো থেকে সুঠাম করে তোলে। বুক চড়া হয়।
দ্বিতীয় বার্ষিক মৌসুমে আমি খেলায় ওপেনিং এর সুযোগ পাই। মৌসুমের শেষে জুনিয়রদের ভোটে আমি টিম ক্যাপ্টেন পর্যন্ত হই। কিন্তু ছোট ছোট অভ্যাসের লাভ এখানেই থমকে যায়নি। বেসবল ব্যাটের আঘাত কমাতে যাওয়ার পর 6 বছর পর আমি ডেনিসন ইউনিভার্সিটির সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হই এবং এর সাথে সাথে ইএসপিএন একাডেমি অল আমেরিকা টিমে জায়গা করে নিই, যে টিমে সারা আমেরিকার মাত্র 33 জন খেলোয়াড়কে মনোনীত করা হয়েছিল। সময়ের সাথে সাথে আমার বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়। 8টা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ইউনিভার্সিটির রেকর্ডে আমার নাম ওঠে। শেষ বছরে আমাকে ইউনিভার্সিটির সর্বোচ্চ একাডেমিক সম্মাননা প্রেসিডেন্ট মেডেল দেওয়া হয়। কথাগুলো দাম্ভিকের মতো শোনালে মাফ করবেন। সত্যি বলতে কি, ক্রীড়া বিষয়ক ক্যারিয়ারে আমার কোনো অমর বা ঐতিহাসিক অর্জন নেই। আমি কখনোই খেলাকে পেশা হিসেবে নেইনি। সে যাই হোক, বিগত বছরগুলোর কথা মনে করে আমি বিশ্বাস করি দুর্লভ কিছু অর্জন করতে সক্ষম হয়েছি। আমি আমার ভাবনা পরিপূর্ণ করেছি এবং আমি বিশ্বাস করি এই বই আপনাকেও আপনার সম্ভাবনা পূরণ করতে সাহায্য করবে। আমরা সবাই জীবনে কোনো না কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করি। আমার এই ইনজুরি আমার জন্য অন্যতম চ্যালেঞ্জ ছিল, আর এর অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে কিভাবে ছোট ছোট পরিবর্তন চক্রবৃদ্ধি হারে অবিস্মরণীয় ফলাফল এনে দিতে পারে। আমরা অবশ্যই কোনো না কোনো বাধার সম্মুখীন হই, কিন্তু লং টার্মে আমাদের জীবনের গুণমান নিজেদের অভ্যাসের গুণমান দ্বারা নির্ধারিত হয়। সাধারণ অভ্যাস দিয়ে সাধারণ ফলাফল অর্জন করা যায়, কিন্তু ভালো অভ্যাস দ্বারা যে কোনো কিছু অর্জন করা সম্ভব। হতেও পারে কিছু কিছু মানুষ রাতারাতি সফলতা অর্জন করেছে, কিন্তু আমি এমন কাউকে এখন পর্যন্ত দেখিনি, আর আমি নিজেও তাদের একজন নই। ইনজেকশনের মাধ্যমে কোমা থেকে শুরু করে একাডেমিক অল আমেরিকান পর্যন্ত এই যাত্রায় আমার জন্য অনেক নির্ধারক মুহূর্ত ছিল। এই যাত্রা ছিল ছোট ছোট জয় ও অর্জনের ক্রমিক বিপ্লব। আমার উন্নতি অর্জনের একমাত্র পথ ছিল ছোট করে শুরু করা। কয়েক বছর পরে ব্যবসা শুরু করতে এবং এ বই লেখা শুরু করতেও আমি একই পথ অবলম্বন করি। কেন এবং কিভাবে এই বই লিখেছি? 2012 সালে আমি JamesClear.com এর হয়ে আর্টিকেল প্রকাশিত করা শুরু করি। অনেক বছর ধরে অভ্যাস সম্পর্কে আমার ব্যক্তিগত পরীক্ষণের নোট সংরক্ষণ করে রাখছিলাম। অবশেষে সেগুলো অল্প অল্প করে প্রকাশ্যে শেয়ার করতে শুরু করি। প্রতি সোম ও বৃহস্পতিবার নতুন আর্টিকেল পাবলিশ করা শুরু হয়। কয়েক মাসের মধ্যে লেখার এই অভ্যাসের মাধ্যমে আমি আমার প্রথম 1000 ইমেল সাবস্ক্রাইবার পেয়ে যাই। 1 বছর পরে এই সংখ্যা দাঁড়ায় 30,000-এর বেশি। 2014 সালে আমার ইমেল সাবস্ক্রাইবারের সংখ্যা 1 লাখেরও বেশি ছাড়িয়ে যায়, যার ফলে আমার নিউজলেটার ইন্টারনেট দুনিয়ায় অন্যতম দ্রুত বর্ধনশীল নিউজলেটার হিসেবে পরিচিতি পেয়ে যায়। 2 বছর আগে লেখালেখিতে আমি নিজেকে ছদ্মবেশী মনে করতাম, কিন্তু এখন আমি একজন অভ্যাস বিশেষজ্ঞ হিসেবে সবার কাছে পরিচিত হয়ে উঠতে শুরু করি, যা আমাকে একই সাথে উৎসাহ ও অস্বস্তির অনুভূতি দান করে। আমি নিজেকে এই বিষয়ে কোনো বিশেষজ্ঞ মনে করতাম না। 2015-তে ইমেল সাবস্ক্রাইবারের সংখ্যা 2 লাখে গিয়ে দাঁড়ায় এবং পেঙ্গুইন র্যান্ডম হাউসের সাথে এখন যে বইটা পড়ছেন সেটা লেখার জন্য আমার সাথে চুক্তি হয়। নিজস্ব ভক্ত বাড়ার সাথে সাথে আমার ব্যবসায়িক সম্ভাবনাও বৃদ্ধি পেতে শুরু করে। অভ্যাস গঠন, আচরণ পরিবর্তন এবং ধারাবাহিক উন্নতির বিজ্ঞান নিয়ে আলোচনা করার জন্য বড় বড় কোম্পানি থেকে আমার ডাক পড়ে। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন কনফারেন্সে আমাকে বক্তব্য দেওয়ার জন্য ডাক দেওয়া শুরু হয়। 2016 সালে আমার আর্টিকেল নিয়মিত টাইমস, এন্টারপ্রেনার এবং ফোর্বসের মতো বড় বড় পাবলিকেশনে প্রকাশ হতে শুরু করলো। সে বছর 80 লক্ষ মানুষ আমার লেখা পড়েছে। NFL, NBA এবং MLB এর প্রশিক্ষকগণ আমার বই পড়া শুরু করলো এবং সেগুলো দলের সাথে আলোচনা করা শুরু করলো। 2017-তে আমি হ্যাবিট একাডেমি প্রতিষ্ঠা, যা বিভিন্ন অর্গানাইজেশন আর নামকরা ব্যক্তিদের জীবন ও কর্মক্ষেত্রে ভালো অভ্যাস গঠনের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র হয়ে ওঠে। 2017-তে আমি হ্যাবিট একাডেমি প্রতিষ্ঠা করি, যা বিভিন্ন অর্গানাইজেশন, ফরচুন 500 এবং ভালো ভালো স্টার্টআপগুলো তাদের নেতা ও কর্মীদের ভর্তি করাতে শুরু করে। প্রায় মোট 10,000 নেতা, ম্যানেজার, প্রশিক্ষক এবং শিক্ষক হ্যাবিট একাডেমি থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে। এই কাজ আমাকে শেখায় কিভাবে আসল জীবনে অভ্যাসের প্রশিক্ষণ দেওয়া যায়। 2018-তে এই বই লেখা শেষ করার সময় JamesClear.com মাসে মিলিয়ন ভিজিটর পাচ্ছে এবং আমার সাপ্তাহিক নিউজলেটার সাবস্ক্রাইবারের সংখ্যা 5 লাখের কাছাকাছি।
সংখ্যাগুলো এত বড় যে আমি কখনো ভাবতে পারিনি এরকম পর্যায়ে পৌঁছানো কখনো সম্ভব হবে। এই বই কিভাবে আপনাকে সাহায্য করবে? উদ্যোক্তা ও ইনভেস্টর নাভাল রাভিকান্ত বলেছেন, ভালো বই লিখতে গেলে আগে সেই বইয়ের মতো হয়ে উঠতে হবে। এই বইয়ে যে ধারণাগুলো লেখা আছে সেগুলো আমি আসল জীবনে মোকাবেলা করেছি। ইনজুরি থেকে সেরে উঠতে আমার অবলম্বন ছিল ছোট ছোট অভ্যাস করে তোলা, যার মাধ্যমে আমি জিমে শক্তিশালী হয়েছি, মাঠে সেরাটা দিয়েছি। সেই ক্ষুদ্র ক্ষুদ্র অভ্যাসসমূহ আমাকে সফল লেখক এবং ব্যবসায়ী বানিয়েছে, স্বপ্ন পূরণে সাহায্য করেছে। আপনি যেহেতু এই বইটি হাতে নিয়েছেন, তাই আমিও চেষ্টা করব আপনার স্বপ্ন যেন পূরণ করতে পারি। পরের পেজগুলোতে আমি আলোচনা করব কিভাবে ভালো অভ্যাস করে তোলা যায়, সপ্তাহখানেক বা মাসের জন্য নয়, সারা জীবনের জন্য। এই বই কোনো একাডেমিক রিসার্চ পেপার নয়, এটা একটা পরীক্ষিত পদ্ধতি। শুরুতেই আপনি প্রজ্ঞা ও বাস্তবিক পরামর্শ পাবেন। তারপর আমি অভ্যাস গঠনের বৈজ্ঞানিক উপায় ব্যাখ্যা করব, যা সহজবোধ্য এবং অত্যন্ত সহজে প্রয়োগ করা যায়। অনেক বছর ধরে আমি জীববিজ্ঞান, নিউরোসায়েন্স, দর্শন, সাইকোলজি সহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেছি। আমি আপনাকে যে ধারণাসমূহ দেব সেগুলো এসব বিষয়ের সেরা একটি সংমিশ্রণ, সাথে বিজ্ঞানীদের সাম্প্রতিক সেরা আবিষ্কারসমূহ তুলে ধরব। আশা করি আমার ধারণাগুলো উচ্চ কার্যকরী হবে। বইয়ের মাঝে জ্ঞান খুঁজে পেলে সেগুলোর ক্রেডিট তাদের দেবেন যারা আমার গুরু ও বিভিন্নভাবে সাহায্য করেছেন। আর অকাজের কিছু পেলে আমার ভুলের জন্য ক্ষমা করবেন। এই বইয়ের মেরুদণ্ড হল অভ্যাসের 4 ধাপের মডেল: সূত্র, ক্ষুধা, প্রতিক্রিয়া ও পুরস্কার। এবং এই 4টি ধাপ পার করার পর আচরণের 4টি সূত্র। সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের পাঠকরা কিছু কিছু টার্ম সম্পর্কে আগে থেকে জেনে থাকবেন। চার্লস ডুহেগের পাওয়ার অফ হ্যাবিটে কিছু টার্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্কিনারদের মতো আচরণ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, যদি মানুষকে সঠিক উপহার বা শাস্তি প্রদান করেন তাহলে আপনি তাদেরকে দিয়ে সেই অনুযায়ী কাজ করিয়ে নিতে পারবেন। কিন্তু স্কিনারের মডেল বাহ্যিক প্রক্রিয়ার দ্বারা কিভাবে আচরণ প্রভাবিত করে তা ব্যাখ্যা করতে পারলেও চিন্তা, অনুভূতি এবং বিশ্বাস কিভাবে আচরণকে প্রভাবিত করে তা স্পষ্ট করতে পারেনি। অভ্যন্তরীণ মানসিক অবস্থাও কিন্তু গুরুত্বপূর্ণ। সম্প্রতি বিজ্ঞানীরা মানুষের চিন্তা, ভাবনা, ফিলিংস ও আচরণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝার চেষ্টা করে যাচ্ছেন। এই পরীক্ষা সম্পর্কেও আলোচনা করব। মোটমাট বলতে গেলে আমি চেষ্টা করেছি জ্ঞান ও আচরণ ভিত্তিক একটা ফ্রেমওয়ার্ক আপনাদের সামনে তুলে ধরতে। আমি বিশ্বাস করি যে এটাই ইতিহাসের প্রথম সঠিক মডেল, যেখানে আচরণের উপর বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিছু জানা টার্ম থাকায় আমি মনে করি ব্যাখ্যা ও প্রয়োগ আপনাদের কাছে সহজ হবে, যা আপনাদের নিজেদের আচরণ সম্পর্কে ভাবার নতুন পথ দেখাবে। পরিস্থিতি ও সময়ের উপর নির্ভর করে আচরণ সবসময় পরিবর্তন হতে থাকে, কিন্তু এই বই আলোচনা করবে যেগুলোর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মৌলিক আচরণের আলোচনা, যেসব আদর্শে আপনি বছরের পর বছর ধরে আস্থা রাখতে পারবেন। এসব আইডিয়া আপনি নিজের ব্যবসায়, পরিবারে ও জীবনে ব্যবহার করতে পারবেন। আসলে ভালো অভ্যাস গঠনের একেবারে সঠিক কোনো উপায় নাই, কিন্তু এই বইয়ের মাধ্যমে আমার জানা সেরা উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। আপনার লক্ষ্য সম্পদ, টাকা, প্রোডাক্টিভিটি, সম্পর্ক বা উপরের সবগুলো যাই হোক না কেন, আমি সেসব কৌশল নিয়ে আলোচনা করেছি যা আপনাদের কাছে পরিচিত মনে হবে। মানবিক আচরণ সম্পর্কে কথা আসলেই এই বই আপনার গাইড হতে প্রস্তুত।